বন্ধুরা, আমি অদিতি। আমি কলকাতার একজন মেয়ে। তোমাদেরকে মজা দেওয়ার জন্য আমি আবারও চলে আসলাম নতুন একটা গল্প নিয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার প্রেমিককে নিয়ে। আমার প্রেমিক বিয়ের আগেই আমার সাথে অন্য কিছু করতে চাইতো, বাট আমি তাতে ছিলাম অনেক সতর্ক। কিন্তু একদিন সে যা করল তাতে আমি... বন্ধুরা, বাকিটা গল্পতেই বলছি। আশা করি পুরো গল্পটা মনোযোগ সহকারে শুনলে তোমাদেরও অনেক মজা পাবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। ছোটবেলাতেই আমি বুঝে গেছিলাম আমি দেখতে বেশ সুন্দরী। স্কুলে কিংবা পাড়ার অনুষ্ঠানে আমার নাম শুনলেই অনেকেই তাকিয়ে থাকত। তবে এই সৌন্দর্যকে আমি কখনো অহংকার করিনি, বরং আমি সবসময় চাইতাম পড়াশোনায় ভালো করতে, বাবার মুখ উজ্জ্বল করতে। আমার বাবা একজন বড় ব্যবসায়ী, কলকাতার নামকরা ফার্নিচারের দোকানের মালিক। মা গৃহিণী হলেও শিক্ষা আর আত্মসম্মান আমাদের পরিবারে ছিল অটুট এক ভিত্তি। স্কুলের পর কলেজ জীবন শুরু হলো, আর সেখানেই একদিন এক অদ্ভুত সকাল এলো। আমি একা বসেছিলাম পার্ক স্ট্রিটের একটা কফি হাউসে, হাতে একটা বই আর মনে হাজারটা চিন্তা। এমন সময় আমার পাশের টেবিলে বসে এক ছেলেটি, দেখতে স্মার্ট, চোখে একটা আত্মবিশ্বাস, আর সেই চোখেই যেন এক অজানা কৌতূহল নিয়ে আমাকে জিজ্ঞেস করল, তুমি কি সাহিত্য পড়ছ? আমি অবাক হলেও হেসে উত্তর দিলাম, হ্যাঁ, রবীন্দ্রনাথ। এরপর শুরু হলো আমাদের আলাপ। ছেলেটির নাম বিজয় পরশেদ। শোনার পর আমার মনে হলো নামের মধ্যেই একটা সম্মান আছে। কথা বলতে বলতে বুঝলাম ওর চিন্তাভাবনাগুলো বেশ পরিণত। ও বলল ওর বাড়ি নদিয়াতে, আর ওর বাবা ছিলেন স্কুল শিক্ষক। বিজয় নিজেও চাকরির জন্য শহরে এসেছে। এমন নম্রভাবে কথা বলছিল, মনে হচ্ছিল যেন বহুদিনের চেনা। আমি সহজেই কথা চালিয়ে যেতে পারছিলাম, আর তাতেই একটা অদ্ভুত শান্তি লাগছিল। আমাদের আলাপ একদিনেই শেষ হয়নি। এরপরেও আরও কয়েকবার আমরা কফিতে দেখা করেছি, কলেজ লাইব্রেরির সামনে দাঁড়িয়েছি, এমনকি আমি আমার কিছু টিউশনের গল্প ওকে বলেছি। বিজয় সবসময় মনোযোগ দিয়ে শুনত। একদিন হঠাৎ সে একদম সরাসরি বলে দিল, অদিতি, আমি তোমাকে পছন্দ করি। শুধু বন্ধুত্ব নয়, আমি চাই তুমি আমার জীবন সঙ্গিনী হও। কথাটা শোনার পর আমার মুখ লাল হয়ে গেল, আর মনের ভেতর শুরু হলো এক অজানা দ্বন্দ্ব। আমি কি বিজয়কে ভালো করে চিনি? কথাবার্তায় সে ভদ্র, কিন্তু কিভাবে নিশ্চিত হব যে সে সত্যি একজন ভালো মানুষ? আমি তো জানি, সুন্দরী মেয়েদের পেছনে অনেক সময় মানুষ মিথ্যে ভালোবাসা দেখে আসে। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, তাকে পরীক্ষা করব, জানব সে আসলেই আমাকে জীবনের সঙ্গিনী হিসেবে মানায় কিনা। এই ভালোবাসা শুধু মুখের কথা, নাকি সেটা মন থেকে আসে? 3টে ধাপে আমি বিজয়ের চরিত্র পরীক্ষা করব ঠিক করলাম, কিন্তু এটা আমি ওকে বুঝতে দেব না। প্রথম ধাপ, আমি ওর কাছে একটা দামি জিনিস চাইব। যদি সে আমার জন্য কোনো কিছু না ভেবে আনন্দের সাথে দিতে পারে, তাহলে বুঝব সে শুধু নিজের জন্য ভাবছে না। দ্বিতীয় ধাপে আমি ওকে এক জায়গায় ডেটিংয়ে ডাকব, যেখানে কিছুটা পরীক্ষার মতো পরিস্থিতি তৈরি করব। আর তৃতীয় ধাপে হবে সবচেয়ে কঠিন, যেখানে আমি নিজের সর্বস্ব হারানোর ভান করব। সেখানে ওর প্রতিক্রিয়া দেখেই বুঝব ওর ভালোবাসা কতটা সত্য। তখনও জানতাম না এই পরীক্ষার শেষ পর্যায়ে গিয়ে আমি নিজে কতটা বদলে যাব। তবে একটা বিষয় পরিষ্কার, এই প্রেম আমি হালকাভাবে নেব না। একজন নারীর জীবনসঙ্গী হতে হলে একজন পুরুষকে হৃদয় দিয়ে ভালোবাসার আগে তাকে চিনে নিতে হয়। প্রেম শুধু চোখে চোখ রাখা নয়, সেটা মনের গভীরতা দিয়ে যাচাই করতে হয়। বিজয়ের প্রেমের প্রস্তাবের পর আমি নিজেকে আরও গুটিয়ে নিলাম। আমি ওর সাথে কথা বলতাম, হাসতাম, এমনকি মাঝে মধ্যে ফোনেও সময় কাটতাম, কিন্তু মনে মনে একটা পরিকল্পনা তৈরি করছিলাম। আমি জানতাম মুখের ভালোবাসা যত সহজেই আসে, সেটা যাচাই না করলে জীবনের পরিণতি হতে পারে ভয়ঙ্কর। আমি স্থির করলাম,
প্রথম পরীক্ষায় বিজয়কে আমি নিজের মতো করে যাচাই করব। একদিন হঠাৎ আমি বিজয়কে জানালাম, বাবা আমার জন্য একটি পার্টি আয়োজন করতে চায়, একটা ছোট পারিবারিক গেট টুগেদার। সেখানে আমাকে একটা দামি শাড়ি পরা দরকার। আমি বললাম, বিজয়, তুমি যদি সত্যিই আমাকে নিজের মনে করো, তুমি কি আমার জন্য একটা শাড়ি কিনে দিতে পারো? বিজয় একটু চুপ করে রইল। তারপর জিজ্ঞেস করল, তোমার নিজের তো অনেক শাড়ি আছে, নতুন কেন দরকার? আমি জানতাম এই প্রশ্ন সে করবেই, কারণ এখনও সে আমার আর্থিক অবস্থান পুরোটা জানে না। আমি ধীরে বলে উঠলাম, বাবা চায় আমি ওই অনুষ্ঠানে নতুন কিছু পরি, আর আমার এখন অতটা বাজেট নেই। তবে যদি তুমি না চাও তাহলে আমি নিজেই সামলাবো। আমার মুখের কথা শুনেই বিজয় একটু নরম হয়ে গেল। সে বলল, না না, তুমি যদি বলো তাহলে আমি অবশ্যই কিনে দিব, তুমি শুধু তোমার পছন্দ বলো। আমি ভিতরে ভিতরে অবাক হয়ে গেলাম। এটা ভালো একটা ইঙ্গিত, কারণ সে কোনো অস্বস্তিকর প্রশ্ন না করে বরং সাহায্য করতে রাজি হলো। 2 দিন পর সে আমাকে ফোন করে জানালো সে একটা শাড়ির দোকানে গিয়েছে এবং আমার পছন্দ মতো একটা শাড়ি রেডি রেখেছে। আমি গিয়েই দেখলাম সত্যি চমৎকার একটা নীল কাঁথার কাজের শাড়ি, দামও কম না। বিজয় বলল, আমি চাই তোমার মুখে হাসি থাকুক, ব্যাস, আমার আর কিছু লাগবে না। আমি মুচকি হেসে বললাম, তুমি আমার হাসির দাম বোঝো, সেটাই অনেক। সে তখনও বুঝে উঠতে পারেনি এটা একটা পরীক্ষা ছিল। সেদিন রাতে আমি অনেক ভেবেছি। বিজয়ের এই ব্যবহার আমাকে কিছুটা মুগ্ধ করেছে। সে যদি শুধু আমার সৌন্দর্যে মুগ্ধ হতো তাহলে সহজেই অজুহাত দিত, কিন্তু সে দিল না। আমি বুঝলাম এখনও অনেকটা পথ বাকি আছে, কিন্তু এই প্রথম ধাপে বিজয় সত্যিই সফল হয়েছে। তবে সামনে আরও কঠিন পরীক্ষা বাকি। পরের ধাপে আমি তাকে এমন এক প্রস্তাব দেব যেখানে সে নিজে এক অদ্ভুত পরিস্থিতিতে পড়বে। সেই পরিস্থিতি যাকে অনেক কিছু প্রকাশ করতে বাধ্য করবে। তখনই আমি বুঝব তার অন্তরটা কেমন। প্রেম শুধু উপহার দেয়াতে নয়, প্রেমিকের ধৈর্য, সম্মানবোধ ও নিয়ন্ত্রণও দেখতে হয়। একটা মেয়ের জীবনের সঙ্গে যখন কেউ জড়াতে চায় তখন তাকে শুধু কথায় নয়, কাজে প্রমাণ দিতে হয়। বিজয় হয়তো এই প্রথম ধাপ পেরিয়েছে, কিন্তু আমি এখনো পুরোপুরি আত্মবিশ্বাস পাইনি। আমি ভালোবাসতে চাই, কিন্তু সেই ভালোবাসার ভিতটা হতে হবে চরিত্র দিয়ে গড়া। আর সেই ভিত গড়ার দ্বিতীয় ধাপ শুরু হবে শীঘ্রই। বিজয়ের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হবার পরও আমার মন পুরোপুরি শান্ত হয়নি। আমি জানতাম কোনো মানুষকে একবার দেখে বা একটি ঘটনায় বিচার করা যায় না। জীবনের দীর্ঘ পথ চলার জন্য এমন একজন সঙ্গীর প্রয়োজন যার চরিত্র সময়ের ধাক্কায় নড়ে চড়ে না। তাই আমি এবার দ্বিতীয় ধাপের পরিকল্পনা করলাম, যেখানে লোভ, সময় এবং পরিস্থিতি মিলিয়ে তার স্থিরতা আমি যাচাই করব। আমি একদিন বিজয়কে বললাম, বেশ কয়েকদিন হলো আমাদের একসাথে কোথাও যাওয়া হয়নি, তুমি কি এই সপ্তাহান্তে আমার সঙ্গে একটা রেস্টুরেন্টে যাবে? একটু বাইরে ঘুরলে ভালো লাগবে। বিজয় সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। এরপর আমি ইচ্ছে করেই বললাম, তবে একটা কথা আছে, আমি চাই আমরা একটু ব্যতিক্রমী একটা জায়গায় যাই, একটা নতুন ওপেন হওয়া রেস্টুরেন্ট, যেখানে কিছুটা আলাদা পরিবেশ আছে। সবাই বলে ওখানে কাপলদের জন্য খুবই রোম্যান্টিক সেটিং। আমি বুঝতে চাচ্ছিলাম এমন রোম্যান্টিক জায়গার প্রসঙ্গ শুনে তার মনের ভেতর কী চিন্তা আসে। বিজয় একটু থেমে বলল, জায়গাটা যদি ভালো হয় ঘুরতে তো সমস্যা নেই, তবে একটা কথা, তুমি যদি অস্বস্তি বোধ করো তাহলে অন্য কোথাও যেতে পারি। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, তোমার মনের কথা বলো, তুমি কি চাও? বিজয়ের উত্তর ছিল শান্ত। আমি চাই তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, আমার কাছে জায়গা নয়, তোমার পাশে থাকা গুরুত্বপূর্ণ। এই কথাটাই আমি শুনতে চাচ্ছিলাম। পরের দিন আমরা সেই রেস্টুরেন্টে গেলাম। পরিবেশ সত্যি স্নিগ্ধ ছিল, তবে একটু ঘনিষ্ঠ ধাঁচের। আলোগুলো ম্লান, চারিপাশে হালকা মিউজিক। আমি ইচ্ছে করেই একটা টেবিল পছন্দ করলাম যেখানে সবার থেকে একটু দূরত্ব বেশি ছিল। আমি লক্ষ্য করছিলাম বিজয়ের চোখ মুখের ভাষা, তবে সে চুপচাপ শান্তভাবে বসেছিল, বরং মাঝে মাঝে আমার পড়াশোনা, বাবার ব্যবসা নিয়ে কথা বলছিল। ওর চোখে কোনো অশোভন সংকেত ছিল না। ওর আচরণ ছিল এমন একজন মানুষের মতো যে সম্মান দিতে জানে। খাবার শেষে বিজয় বলল, তুমি যদি চাও আমরা কাছেই একটু হাঁটতে পারি। আমি বললাম, চলো। হাঁটার সময় আমি ইচ্ছে করেই তার হাতের পাশে হাত রাখলাম, একটা খুব সাধারণ ইঙ্গিত।
সে বুঝেও কোনো বাড়াবাড়ি করল না, শুধু একবার শান্তভাবে বলল, তুমি কি ঠিক আছো? আমি মাথা নাড়লাম। সে আর কিছু বলল না। আমার মনের গভীরে তখন একটা প্রশান্তি জন্ম নিচ্ছিল। সেই দিনটা ছিল আমার জন্য অনেক বড় উপলব্ধির। আমি একটা কথাও মনে মনে ভাবছিলাম, যে পুরুষ মেয়ের সম্মানকে সবচেয়ে আগে রাখে সেই পুরুষই হয় সবচেয়ে নির্ভরযোগ্য। বিজয় হয়তো তার আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারে, কিন্তু তার ভালোবাসার গভীরতা এখনও আমি পুরোপুরি ধরতে পারিনি। প্রেম যদি সত্যি হয় তবে সেটা সময়ের সাথেই প্রমাণিত হবে। এই দ্বিতীয় ধাপেও বিজয় যেভাবে নিজেকে নিয়ন্ত্রণ করল, তাতে আমার বিশ্বাস আরও একটু দৃঢ় হলো। তবে সামনে আছে তৃতীয় ও সবচেয়ে কঠিন ধাপ, যেখানে আমি নিজেই এক ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হব। সেই পরীক্ষায় একজন মানুষ কতটা সত্যিকারের, কতটা সংকটে পাশে দাঁড়াতে পারে তা নির্ণয় হবে। দ্বিতীয় পরীক্ষার পর বিজয়ের প্রতি আমার বিশ্বাস কিছুটা দৃঢ় হলেও আমি জানতাম ভালোবাসার সত্যিকার রূপ বেরিয়ে আসে তখনই যখন জীবন থমকে যায়। যে সময়টাতে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সেই সময়টাই বোঝা যায় সে অন্যের জন্য কতটা স্থায়ী। তাই আমি পরিকল্পনা করলাম তৃতীয় এবং সবচেয়ে কঠিন পরীক্ষার একটি বিপদের গল্প তৈরি করলাম, যেখানে আমি নিজেই সর্বস্ব হারানো এক অসহায় মেয়ের ভূমিকায় নামলাম। আমি একদিন বিজয়কে ফোন করে এক গম্ভীর কণ্ঠে বললাম, আমার বাবা সম্পূর্ণ ব্যবসা খুইয়ে ফেলেছেন, আমাদের বাড়িটাও এখন ব্যাংকের দায়ে চলে যাচ্ছে। আমি এখন কলকাতায় থাকতেই পারছি না, একা, ভ্রান্ত আর দিশেহারা হয়ে গেছি। আমি ভাবছি তোমার কাছেই চলে আসি, অন্তত কিছুদিন আশ্রয় দিও। আমি ইচ্ছে করে কথা বলার ভঙ্গিমা এমন করেছিলাম যেন সত্যি আমার জীবন ভেঙে পড়েছে। ফোনের ও প্রান্তে কিছু সময় বিজয় চুপ করে রইল। তারপর হঠাৎ বলল, তুমি কি ঠিক বলছো? মানে এখন তুমি ভিখারির মেয়ে? এই অবস্থায় আমি তোমাকে কিভাবে পাশে রাখতে পারি বলো? আমার জীবনেও তো অনেক সমস্যা। তুমি এখন আমার সাথে মানাবে না অদিতি। প্লিজ তুমি তোমার নিজের ব্যবস্থা করো। কথাগুলো শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি যেন নিজের কানে বিশ্বাস করতে পারছিলাম না। সেই মানুষ যে কিছুদিন আগেও আমার মুখের হাসির জন্য শাড়ি কিনেছিল, এখন আমার বাস্তবিক অসহায়তার মুহূর্তে আমাকে ভিখারির মায়ে বলে দূরে সরিয়ে দিল। আমি কোনো উচ্চবাচ্য করিনি, শুধু বললাম, ঠিক আছে বিজয়, আমি বুঝেছি, তুমি ভালো থেকো। ফোন কেটে দিয়ে আমি চোখ বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস নিলাম। আমার অন্তর তখন রক্তাক্ত, কিন্তু মাথা ছিল স্থির। পরের দিন আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। বিজয় কিছুটা অপ্রস্তুত হয়েছিল, ভাবছিল হয়তো আমি কান্নাকাটি করব বা ক্ষমা চাইব। কিন্তু আমি সোজা দাঁড়িয়ে বললাম, বিজয়, তুমি জানো না, এই সব কিছুই ছিল আমার পরিকল্পিত পরীক্ষা। আমি কখনোই ভিখারির মেয়ে হইনি। আমার বাবার ব্যবসাও অটুট আছে। আমি শুধু জানতে চেয়েছিলাম তুমি বিপদের দিনে পাশে দাঁড়াতে পারো কিনা। আজ তোমার আসল মুখোশ খুলে গেছে। তার মুখে কোনো কথা নেই। আমি স্পষ্ট করে বললাম, তুমি শুধু আমাকে পাওয়ার জন্য আমার পাশে ছিলে। যখন আমি ভাঙা ছিলাম বলে ভেবেছ, তখনই তুমি চলে গেলে। এই ভালোবাসা নয়, এই এক স্বার্থপরতা। তুমি শুধু সুযোগ খুঁজেছ, দায়িত্ব নয়। আমি তাকে আর একটুও সময় না দিয়ে সেখান থেকে চলে এলাম, নিজের আত্মসম্মান আগলে। এই পরীক্ষাটি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, কারণ এই একবারেই আমি বুঝতে পেরেছিলাম, একজন মানুষ বাইরে যত সুন্দর হোক না কেন, ভেতরে সে যদি কাপুরুষ হয়, তবে সেই সম্পর্ক কোনোদিন স্থায়ী হতে পারে না। বিজয়ের মুখোশ যখন আমার সামনে সম্পূর্ণ উন্মোচিত হলো, তখন মনে হচ্ছিল আমি যেন নিজের জীবনের একটা বড় ভুল থেকে মুক্তি পেয়েছি। ব্যথা অবশ্যই ছিল, কারণ যে মানুষকে বিশ্বাস করতে চেয়েছিলাম তার কাছ থেকেই পেলাম সবচেয়ে নির্মম প্রত্যাখ্যান। কিন্তু সেই ব্যথা একরকম মুক্তির জন্ম দিল, আমার নিজের আত্মমর্যাদাকে আরও দৃঢ়ভাবে চিনে নেওয়ার সুযোগ এনে দিল। আমি নিজেকে নতুন করে গুছিয়ে নিলাম, কলেজে মন দিলাম, বাবার ব্যবসার কিছু বিষয়েও আগ্রহ দেখালাম। আমি বুঝলাম, একজন মেয়ের জন্য সবচেয়ে বড় শক্তি তার নিজের আত্মনির্ভরতা। প্রেম জীবনের একটি অংশ হতে পারে, কিন্তু সেটাই সব নয়। আমি যে আগলে রাখতে পারি নিজের আত্মমর্যাদা, সেটাই আমার আসল পরিচয়। বিজয়কে আমি আর কোনোদিন ফোন করিনি, মেসেজও না। ওর পক্ষ থেকেও কোনো যোগাযোগ আসেনি। হয়তো তার অহংকার বা লজ্জা তাকে থামিয়ে দিয়েছিল, কিন্তু আমি আর পিছনে ফিরে তাকাইনি। আমি জানতাম, একজন মানুষ তার ভালোবাসাকে তখনই প্রমাণ করে যখন সবকিছু হারিয়ে যাওয়ার ভান করা হয়, এবং বিজয় সেই পরীক্ষায় পুরোপুরি ব্যর্থ। এদিকে আমার চারপাশে কিছু মানুষ বুঝতে শুরু করল আমি বদলে যাচ্ছি, আগের চেয়ে পরিণত, আত্মবিশ্বাসী আর শান্ত। আমার বান্ধবীরা জিজ্ঞেস করত, অদিতি, তুই এত শক্ত হলে কিভাবে? আমি শুধু হাসতাম, বলতাম, ভালোবাসা মানুষকে শুধু কাঁদায় না, মানুষকে শেখায় কিভাবে নিজেকে ভালোবাসতে হয়। আমার জীবনে তখন নতুন কিছু দায়িত্ব আসছিল। বাবার ব্যবসার একটা শাখা আমাকেই বুঝিয়ে দেওয়া হলো।
আমি প্রতিদিন অফিস যেতাম, ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতাম। ধীরে ধীরে আমি নিজেকে প্রতিষ্ঠিত একজন কর্মব্যস্ত নারী হিসেবে গড়ে তুলছিলাম। এই সময়টাতে আমি বুঝলাম, আত্মসম্মান হারিয়ে প্রেম পেলে সেটি কোনো লাভ নয়, বরং নিজের পরিচয় গড়ে তোলা সেটাই আসল বিজয়। একদিন অফিসে বসে হঠাৎ ভাবছিলাম, বিজয়ের সঙ্গে যদি সত্যিই জীবনটা জড়াতো তবে কি হতো? আমি কি তার পাশে সুখী হতে পারতাম? উত্তরটা সহজ ছিল, না। কারণ আমি নিজেই বুঝে গিয়েছিলাম, যেই সম্পর্কের ভিত স্বচ্ছ নয় সেখানে ভবিষ্যৎ কখনো মজবুত হতে পারে না। প্রেমের নামে মায়া যদি মুখোশ হয়, তবে সেই মুখোশ ছিঁড়ে ফেলার সাহসী একজন নারীর শক্তি। এই ভাঙনের মধ্যেই আমি আমার জীবনের নতুন ভিত্তি গড়ে তোলার যাত্রা শুরু করলাম। আর সেই যাত্রায় আমার প্রতিটি পদক্ষেপ ছিল আত্মমর্যাদা ও বিশ্বাসের উপর গড়া। আমি হারাইনি, আমি শুধু একজন ভুল মানুষকে চেনার সুযোগ পেয়েছি। বিজয়ের ঘটনা আমার জীবনে এক অন্ধকার অধ্যায় হয়ে থাকলেও সেই অন্ধকারই আমাকে নতুন এক আলোয় পৌঁছাতে সাহায্য করেছিল। আমি বুঝে গিয়েছিলাম, আত্মসম্মান রক্ষার চেয়ে বড় কিছু নেই। কেউ যদি শুধু সুখের দিনে পাশে থাকে, সে আসলে প্রেমিক নয়, সেই সম্পর্ক একটা বাহ্যিক বন্ধন মাত্র। সেই উপলব্ধি থেকেই আমি নিজের জন্য নতুন একটা লক্ষ্য স্থির করলাম, নিজেকে আরও শক্তিশালী, আরও প্রতিষ্ঠিত করে তুলব। আমার জীবনে তখন সময় কাটছিল পরিশ্রম আর আত্মচর্চার মধ্যে দিয়ে। দিনে কলেজ, বিকেলে বাবার অফিসে সময় দিতাম। নানা ধরনের মানুষের সঙ্গে কথা বলতে বলতে আমার চিন্তাভাবনায় একটা পরিণত ভাব চলে এসেছিল। আমি অনুভব করছিলাম, আমার জীবনের প্রতিটা অভিজ্ঞতা যেন আমাকে ধাপে ধাপে আরও পরিপক্ক করে তুলছে। নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়ার যে আত্মবিশ্বাস, সেটাই আমার নতুন পরিচয় হয়ে দাঁড়াচ্ছিল। এই সময়েই আমার পরিচয় হয় সৌরভ নামে এক ছেলের সঙ্গে। সে আমাদের কোম্পানির এক ক্লায়েন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি। শুরুতে আমাদের আলাপ শুধুই পেশাগত, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম সৌরভ অন্যদের চেয়ে আলাদা। ওর চোখে কখনো কোনো অতিরিক্ত কৌতূহল ছিল না, কথায় ছিল পরিমিতি আর শ্রদ্ধা। আমি সবসময় সতর্ক থাকতাম, কিন্তু সৌরভের আচরণ এমন ছিল যা আমাকে কোনো অস্বস্তিতে ফেলত না। একদিন একটি মিটিং শেষে সৌরভ বলল, আপনার চিন্তাভাবনা অনেক পরিণত, সেটা বুঝতে পারছি। আপনি হয়তো অনেক অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন। আমি মৃদু হেসে বলেছিলাম, হ্যাঁ, কিছু অভিজ্ঞতা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। সে কিছু জিজ্ঞেস করেনি, শুধু সম্মানজনকভাবে মাথা নেড়ে বলেছিল, তাই বুঝি আপনি এত দৃঢ় মনে হচ্ছেন? এই সংলাপগুলো আমার মনের গভীরে একটা শান্তি এনে দিচ্ছিল। সৌরভ কখনোই আমার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করত না, সে বরং উৎসাহ দিত আমার কাজ, আমার স্বপ্ন, আমার আগামীর পরিকল্পনা নিয়ে। ওর সেই স্বচ্ছতাই আমাকে ভাবতে বাধ্য করল, সম্পর্ক কি সত্যিই এতটা আলাদা হতে পারে, যেখানে কেউ আপনাকে বুঝতে চায় কিন্তু দখল নিতে নয়? আমার মনে তখন প্রশ্ন উঠছিল, আমার জীবনে কি নতুন কিছু শুরু হতে যাচ্ছে? আমি বুঝতে পারছিলাম, প্রতিটি মানুষ এক নতুন শিক্ষার সুযোগ। কেউ আমাদের ঠকায়, আর কেউ শেখায় কিভাবে বিশ্বাস করতে হয়। সৌরভের সঙ্গে প্রতিটি কথোপকথনই ছিল আমার আত্মবিশ্বাসের মাপকাঠি। আমি কারো ওপর নির্ভর না করেও একজন পুরুষের পাশে নিশ্চিন্তভাবে হাঁটতে শিখছিলাম। তবে আমি জানতাম, এখনও অনেক পথ বাকি। সৌরভ কি শুধু একজন ভালো মানুষ, নাকি এর পেছনে আছে কোনো আলাদা উদ্দেশ্য? আবারও আমার সেই সাবধানতা ফিরে এলো, কিন্তু এবার আমি পালাতে চাইলাম না, বরং সময়কে দিলাম তার জায়গা। কারণ আগের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, ভালোবাসা যেন একবারে নয়, সময়ের হাত ধরে ধীরে ধীরে আসে। সৌরভের সঙ্গে আমার সম্পর্কটা যেন এক নিখুঁত মেলবন্ধন হয়ে উঠছিল, কিন্তু এই মেলবন্ধন ছিল সম্পূর্ণ পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে। আমি জানতাম, আগের জীবনের ঘাটতিগুলো থেকে শিক্ষা নিয়ে এবার আমি আর কখনোই নিজের সম্মান বিসর্জন দেব না। সৌরভও এই কথাগুলো বোঝার চেষ্টা করছিল। তার চোখে ছিল আন্তরিকতা, আর কথায় ছিল বিশ্বাসযোগ্যতা। একদিন আমরা বসেছিলাম এক শোভন ক্যাফেতে। সে আমাকে বলল, অদিতি, আমি তোমাকে কখনোই এমন পরিস্থিতিতে ফেলতে চাই না যেখানে তোমার নিজের মূল্যবোধ ক্ষুণ্ণ হয়। আমার কাছে তুমি শুধু প্রেমিকা নাও, তুমি একজন সম্মানিত নারী, যার স্বাধীনতা এবং সিদ্ধান্ত আমাকে সবসময় সম্মান করতে হবে। শুনে আমার মনে একটা অনির্বচনীয় শান্তি ছড়িয়ে পড়ল। আমি বুঝতে পারছিলাম, সত্যিকারের ভালোবাসা মানে একে অন্যের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করা। আমার জীবনে এখন একটা সুন্দর নতুন অধ্যায় শুরু হচ্ছিল। আমি আর ভয় পাচ্ছিলাম না,
ভালোবাসার জন্য নিজেকে হারানোর। বরং ভালোবাসা মানে নিজেকে আরেকজনের কাছে সমান শ্রদ্ধার সঙ্গে দেওয়া। সৌরভ কখনোই চাপ দেয়নি, কখনোই কোনো সিদ্ধান্তে আমাকে বাধ্য করেনি। প্রতিটি পদক্ষেপ ছিল সম্মিলিত আলোচনা ও বোঝাপড়া। এই সময় আমি নিজের জন্যও সময় দিলাম, নিজেকে আরও জানার, নিজের স্বপ্নগুলোকে নিয়ে ভাবার। ভালোবাসা আর সম্পর্ক শুধু একে অন্যকে পাওয়া নয়, বরং একসঙ্গে বড় হওয়া, শেখা এবং পরিপক্ক হওয়া। আমার মনে হচ্ছিল এই সম্পর্কেই আমি সত্যিকার অর্থে আমার জীবনসঙ্গী খুঁজে পেয়েছি। একজন যিনি আমার শক্তি আর দুর্বলতা দুটোই গোপন না রেখে গ্রহণ করবে। আর আমি এমন একজনের পাশে থাকব যিনি আমার স্বাধীনতা ও মর্যাদাকে প্রথম স্থান দেবেন। বিজয় থেকে সৌরভ, এই পথচলায় আমি অনেক কিছু শিখেছি। প্রেম শুধু আবেগ নয়, এটি চ্যালেঞ্জ, বিশ্বাস আর সম্মানের মিশ্রণ। আমি বুঝেছি একজন মানুষের চরিত্র পরীক্ষা করা দরকার, কারণ ভালোবাসা যদি সৎ না হয় তা শুধু সময়েরই অপচয়। বিজয়ের সঙ্গে আমার যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলো আমাকে শক্তিশালী করে তুলেছে। আর সৌরভের সঙ্গে আমি শিখেছি কিভাবে সম্মান আর সমঝোতার উপর ভিত্তি করে সম্পর্ক করা যায়। আজ আমি বলবো, প্রেমিক নির্ণয় করা মানে শুধু তার ভালোবাসা নয়, তার চরিত্র, দায়িত্ববোধ, সম্মান আর পাশে থাকার মানসিকতা যাচাই করা। মেয়েরা নিজের মূল্য জানুক, নিজেদের সম্মান রক্ষা করুক। কেউ যদি বিপদের দিনে পাশে না থাকে সে ভালোবাসার দাবিদার নয়। তাই নিজের সম্মান ও স্বপ্নকে কখনো হারাতে দেয়া চলবে না। সর্বোপরি ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং নিজের সঙ্গে অন্য কারোর মিলনে সৌন্দর্য খুঁজে পাওয়া। এই শিক্ষা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি আমার জীবনের নতুন পথে এগিয়ে চলেছি, বিশ্বাস আর আত্মসম্মান নিয়ে। আর সেই পথেই রয়েছে সত্যিকারের সুখ ও শান্তি। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।